আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফয়সাল আহমেদ, অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি এইচএসসি 24 ব্যাচের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে। তো সাজেশন বলতে হলো আমাদের প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো বা টাইপগুলো আমাদেরকে পড়তে হবে বা কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেইগুলো নেই। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। সর্বপ্রথম তোমাদের মধ্যে যে কনফিউশনটা আসবে যে অধ্যায় সিলেক্ট করে পড়বা কিনা, মানে যাদের প্রিপারেশন আর কি খারাপ আছে তারা অনেকে হয়তো এখন অধ্যায় সিলেকশন করে পড়বা, আবার তারা এ প্লাসও পাইতে চাও। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো তোমরা অধ্যায় সিলেক্ট করে পড়বা না। অনেকে হয়তো বা ভেবে নিছো যে যেহেতু 7টা অধ্যায়, 5টা অধ্যায় পড়লেই তো আমি 5টা অধ্যায় থেকে 5টা সিকিউ পেয়ে যাচ্ছি। বাট বিষয়টা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে এটা হয় না। তুমি যে 5টা অধ্যায় পড়বা সেই 5টা অধ্যায় থেকে যে সৃজনশীল সবগুলো পারবা এমন কিন্তু গ্যারান্টি কোনো নাই। আবার 7টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল আসবে, তার মানে বোঝা যাচ্ছে যে যে কোনো একটা অধ্যায় থেকে 2টা সিকিউ কিন্তু আসবে। তো সেক্ষেত্রে কোন অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে এটা কিন্তু তুমি জানো না। তো বাই চান্স দেখো তুমি যে অধ্যায়টা স্কিপ করে গেলে, দেখা গেল ওই অধ্যায় থেকে 2টা সিকিউ আসলো, বাকি থাকলো 6টার মধ্যে তোমাকে দিতে হবে 5টা। ফিজিক্সে কি তুমি সেইটা পারবা? মানে সেই কনফিডেন্স থেকে সবসময় আসে না কিন্তু। কারণ কি? কারণ ফিজিক্সের প্রশ্ন কখনোই কমন পড়ে না। তো তুমি কখনোই এইভাবে বলতে পারবে না যে আমি 5টা অধ্যায় পড়ে গেছি, আমি 5টাই পারবো। ঠিক আছে? তো এই জন্য তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে তোমরা সবগুলো অধ্যায়ই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবা। তারপরে গিয়ে তুমি দেখবা তোমার সবগুলো অধ্যায় মোটামুটি পড়া হয়েছে, তার মধ্যে থেকে আসছে, তুমি তার মধ্যে থেকে খুব সুন্দরভাবে 5টা প্রশ্ন কিন্তু আনসার করে দিয়ে আসতে পারবা। ঠিক আছে? তো এরপরে আমরা শুরু করি, চলো। তার আগে তোমাদের বলে নিই, তাপগতিবিদ্যা এবং চলতরিৎ এই দুটো অধ্যায় অনেকে স্কিপ করে, বাট মজার বিষয় হলো এই দুটো অধ্যায় যে কোনো একটা অধ্যায় থেকে কিন্তু 2টা সিকিউ আসতে পারে বিগত বছরের আর কি অ্যানালাইসিসে। তো এই দুটো অধ্যায় আমাদের জন্য তুরুপের তাস, রাইট? তো এই দুটো অধ্যায় থেকে তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে 3টা সিকিউ কিন্তু এই দুটো অধ্যায় থেকে আসতে পারে। তো এই দুটো অধ্যায় কিন্তু স্কিপ করবা না। ওকে, তাহলে চলো আমরা প্রথমে শুরু করি তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার কোন কোন টাইপ আমরা বা টপিক আমরা পড়বো? প্রথমে তাপগতি প্রক্রিয়া, মানে কি সমচাপ, সমায়তন, রুদ্ধতাপ, সমষ্ণ, প্রত্যেকটা টপিক আমরা পড়বো। এবং এদের গ্রাফের সমস্যা রিসেন্টলি দেখা যাচ্ছে, গ্রাফের প্রবলেম গুলো কিন্তু অনেক আসতেছে। কেমন গ্রাফ ভাইয়া? এই যে এমন অনেক দেখা যাচ্ছে না, এই যে এরকম গ্রাফ দিয়ে দিছে, তারপরে আবার এমন গ্রাফ আসছে কিছু। এই যে গ্রাফের প্রবলেম গুলো আছে এগুলো ভালো করে পড়বা। বলে এই পথে কৃতকাজ, এই পথে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই পথে কৃতকাজ দেওয়া থাকে, তারপরে আমাদের তাপ, এই পথে তাপ কত, এরকম কিন্তু দেওয়া থাকে। আবার বলে যে এখানে আমাদের কৃতকাজ কত টোটাল ক্ষেত্রের। তো এই যে প্রবলেম গুলো আছে এগুলো কিন্তু আমাদের তাপগতি প্রক্রিয়ার মধ্যে থেকে আসবে। ঠিক আছে? তাপগতি প্রক্রিয়া এবং ক্লসিয়াস এর প্রথম সূত্র আর কি। তো এই জিনিসগুলো অবশ্যই পড়বা, গ্রাফ দেখে ভয় পাবা না। তোমরা বোর্ডের যে সৃজনশীল গুলো আসছে সেগুলো শুধু একটু ভালোভাবে বুঝে বুঝে পড়বা, ইনশাল্লাহ পারবা। তো তারপর আছে কার্নো চক্র এবং কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন মানে এর মধ্যে রেফ্রিজারেটর কিন্তু ইনক্লুড আছে। তো কার্নো চক্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কার্নো চক্রের 4টা ধাপ তোমরা অবশ্যই পড়বা, এবং কোন ধাপে কি কি ঘটতেছে সেই ধাপে, যেমন রুদ্ধতাপীয় প্রসারণ, সেই ধাপে কিন্তু রুদ্ধতাপীয় সকল সূত্র প্রযোজ্য। তো এই জিনিসগুলো অবশ্যই বোর্ড বোর্ড প্রশ্ন তো সলভ করবো, অবশ্যই বোর্ড প্রশ্ন সলভ করবো। এবং আমাদের ইসাক স্যারের বই বলি অথবা তপন স্যারের বই বলি, সেই স্যারের বইদের যে গাণিতিক উদাহরণগুলো আছে সেগুলো পড়ে যাবা। ওকে, লাস্ট আছে এনট্রপি। এনট্রপি কিন্তু যে কোনো প্রশ্নের ঘ নম্বরে দিয়ে দেয়, বলে যে পরিবেশ বান্ধব হবে কিনা, কোন কোন প্রক্রিয়াটি বেশি সুশৃঙ্খল, এই টাইপের প্রশ্নগুলো মানে হলে সেখানে এনট্রপি কিন্তু থাকা। এনট্রপিটা পড়বা। এনট্রপি কিন্তু দুটা টাইপ, কখনো তাপমাত্রা পরিবর্তন হলে একটা সূত্র হয়, আবার তাপমাত্রা স্থির থাকলে একটা সূত্র হয়। ঠিক আছে? তো এই দুটাও দেখে নিবা এনট্রপির। এর পরবর্তীতে আমরা দেখবো কি স্থির তড়িৎ। স্থির তড়িতে আমাদের বলে যে বিভিন্ন শেপ। বিভিন্ন শেপ মানে কি? এখানে ধরো সরলরেখা, আবার ধরো একটা সমবাহু ত্রিভুজ, আবার ধরো আমাদের বর্গ অথবা চতুর্ভুজ, যে কোনো কিছু থাকতে পারে। তোমাকে সরলরেখার ক্ষেত্রে দুইটা চার দিয়ে বলে কোন বিন্দুতে আমাদের নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, কোথায় আমাদের প্রাবল্য শূন্য হবে, কোথায় তড়িৎ বল শূন্য হবে। আবার এরকম একটা ত্রিভুজে বলে এই বিন্দুতে আমাদের প্রাবল্য কত, বিভব কত, এই বিন্দুতে একটা বস্তু আমাদের স্থির থাকবে কিনা, ভাসমান থাকবে কিনা, এমন প্রবলেম। তারপর চতুর্ভুজের ক্ষেত্রে সেম জিনিসই আমাদের বলে এই চতুর্থ শীর্ষ আমাদের প্রাবল্য কত, বিভব কত। তো এই টাইপের প্রবলেম গুলো অবশ্যই করবা। তো এই ক্ষেত্রে তোমরা আমার অনশট ক্লাসটা দেখে নিতে পারো। স্থির তড়িতের অনশট ক্লাসে কিন্তু আমি এগুলো আলোচনা করছি, এবং তোমাদের কিছু আমি ধাপ দিয়ে দিছি, 4টা ধাপ। সেই 4টা ধাপ ফলো করলে যে কোনো শেপের জন্য তুমি প্রাবল্য বের করতে পারবা, যে কোনো শেপের জন্য তুমি বিভব বের করতে পারবা। ঠিক আছে? তো প্রাবল্য বিভব কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট হলো আমাদের ধারকত্ব।
গোলাকার পরিবাহী ধারকত্ব আসে, আর একটা হলো সমান্তরাল পাত ধারকত্ব। আমাদের সৃজনশীল সমান্তরাল পাত ধারকত্বের থেকে সঞ্চিত শক্তি আসে, তারপর বিভিন্ন সমবায় দেয় তোমাকে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, আবার অনেক সময় মিশ্র সমবায়, শ্রেণী সমান্তরাল মিলে দিতে পারে। আবার কিছু কিছু আছে লুকায়িত। লুকায়িত মানে কি, অনেক সময় বলে না যে তোমার একটা সমান্তরাল পাত ধারকের মাঝখানে একটা পাত রয়েছে, এই যে এমন করে কিন্তু বলে দেয়, ঠিক আছে, এর মাঝখানে একটা পাত দিয়েছে, তার মানে এখানে একটা মাধ্যম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, এখানে একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, তার মানে যতগুলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ততগুলো ধারক। এটা কিভাবে আছে, শ্রেণীতে আছে। আবার এইভাবে কিন্তু কখনো ভাগ করা হয় মাঝখান বরাবর। তো এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু করবা, ঠিক আছে। এবং লাস্টে আমাদের কি, দ্বিমেরু। দ্বিমেরু থেকে অত বেশি আসেনি, বাট একবার তোমরা অবশ্যই দেখে নিবা ওই টাইপের সিকিউ গুলো। তো এই হলো আমাদের স্থিরতড়িৎ, প্রথম দুইটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো তারপরে যদি আমরা দেখি চলতড়িৎ। চলতড়িৎটা হলো কি, এখানে আমরা যদি যে টাইপগুলো আমরা পাবো সেটা হলো বিভিন্ন ধরনের সার্কিট। এখানে আমাদের বিভিন্ন রকমের সার্কিট সারা বানায় তোমাকে দিতে পারে, এই জন্য তোমাকে প্রচুর সার্কিট সলভ করতে হবে, বুঝছো। এবং সার্কিট সলভ করার সময় ওখানে আমাদের আরো কিছু জিনিস বের করতে হবে, সেটা হলো আই। অনেক সময় ধরো আমাদের আই বের করার জন্য কিন্তু সিডিআর, কারেন্ট ডিভাইডার রুল আমরা ইউজ করব, কারণ আমরা পরীক্ষা হলে তো অত বেশি ডিটেলসে করবো না। কারেন্ট ডিভাইডারের সাহায্যে আমরা খুব সহজে করতে পারবো। সেই কারেন্ট ডিভাইডার রুল আমাদের কোথায় ইউজ হবে, অনেক সময় বলে যে কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেখানে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব। তারপর বলে বিভিন্ন রোধের ক্ষমতা কত হবে, বা তোমাকে একটা সার্কিটের মধ্যে একটা লাইট দিয়ে বলবে যে এই লাইটটি তাপ কত উৎপন্ন করবে, তাহলে ক্ষমতা, তারপরে আমাদের হিট যেটা আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। তার মানে আমরা যে বিভিন্ন ধরনের তুল্যরোধ বের করতেছি, তুল্যরোধ আর সার্কিট কিন্তু একই বোঝাচ্ছি। বিভিন্ন ধরনের আমাদের সার্কিট যে ডিজাইন থাকবে, তার মধ্যে থেকে আমাদের আই বের করা, ভি বের করা, ক্ষমতা বের করা, হিট বের করা, এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে প্রশ্নের মধ্যে থাকে। এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কেভিএল আর কেসিএল, ঠিক আছে। এই কেভিএল কেসিএল এর একটা আমাদের টাইপ হলো হুইস্টন ব্রিজ আর কি। তো কেভিএল কেসিএলটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করা শিখতে হবে, ওকে। কেভিএল কেসিএল এগুলো অ্যাপ্লাই করবো, এবং ওইখান থেকে আমরা কোষের বিভিন্ন ধরনের সমবায় পাই। আমরা এতদিন পরে আসছি রোধের সমবায়, আবার এখান থেকে কিন্তু আমরা কোষেরও সমবায় পাই, ওই জিনিসগুলো আমরা দেখে নিব। এবং লাস্টে আসলে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজের বলে চতুর্থ বাহুতে কত রোধ যোগ করলে সাম্য অবস্থা অর্জন করবে। আবার অনেক সময় প্রশ্নের মধ্যে ক্রিয়েটিভিটি দিয়ে দেয়, ধরো হুইস্টন ব্রিজ আমি এরকম করে রোধ আঁকলাম না, জাস্ট এরকম করে দিলাম, এদিকে রোধ আছে, এদিকে রোধ আছে, এই মাঝখানে যে আমাদের একটা বাল্ব দিয়ে দিবে, বুঝছো। বাল্ব দিয়ে বলবে যে সাম্য অবস্থা অর্জনের জন্য, এখানে তোমাকে অনেক সময় বলবে যে এটা হলো নিস্পন্দ, মানে এই বাল্বটি জ্বলে না, এরকম করে দিয়ে তোমাকে বোঝাবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি সাম্য অবস্থায় আছে। বাল্বটি না জ্বলা মানে কি, এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ যাচ্ছে না, তখন এটাকেই বলা হয় হুইস্টন ব্রিজ। তো প্রশ্ন কিন্তু অনেকভাবে ক্রিয়েটিভিটি করে দিতে পারে। তো চলচ্চিত্রে তোমরা এই 3 টাইপের করবা, এবং প্রচুর পরিমাণে তোমাদের সার্কিট সলভ করতে হবে এখান থেকে, ওকে। আমরা ভৌত আলোক বিজ্ঞানে আলোচনা করব। এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা, কারণ আমাদের এটাও কিন্তু একটা আংশিক, মানে আর কি সহজ একটা অধ্যায়। যেহেতু তোমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায় পড়োনি, তো এই জন্য তোমাদের কাছে ভৌত আলোক বিজ্ঞানটা একটু কঠিনও লাগতে পারে। বাট তোমরা যদি একটু ভালোভাবে এই ব্যতিচার এবং অপবর্তনটা পড়ো, তাহলে তোমরা এই টাইপের যতগুলো সিকিউ আছে আমাদের আর কি বোর্ডে আছে, সেগুলো যদি করে যাও তাহলে এনাফ, এইটুকু এনাফ তোমাদের জন্য। সেক্ষেত্রে ব্যতিচার অনেক সময় কিন্তু আমাদের ল্যামডা চেঞ্জ হয়, মানে হলো ধরো একটা পরীক্ষা করা হয়েছে ইয়ং এর টিচার, সেটা আবার কিন্তু অনেক সময় পানিতে নিয়ে যাওয়া হয়, বা সামথিং ভাবে তোমাকে ল্যামডাটা কিন্তু চেঞ্জ করতে পারে, ওই টাইপগুলো একটু ভালো করে দেখবা। তারপর অপবর্তনটা পড়বা। এই দুইটার শুধুমাত্র সূত্রসমূহ এবং তাদের ব্যবহার যদি ভালোভাবে জানো, আর এবং এটার বোর্ড কোশ্চেন যদি তুমি সলভ করতে পারো, মানে এই দুইটা টাইপের, তাহলে এনাফ, এই অধ্যায় থেকে তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। তো তারপরে যদি আমরা দেখি 8 অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আর কি। এই অধ্যায়ে আমাদের মোট দুইটা টাইপ, একটা হলো যে টিএলএম, মানে হলো কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধি, এবং আরেকটা হলো ফটো তড়িৎক্রিয়া। তো এই দুইটার মধ্যে থেকে যে একটা টাইপ আসবে। আবার এমনও হতে পারে এখান থেকে দুইটা সিকিউ আসলো, মনে হয় রিসেন্টলি কোন একটা বোর্ডে এখান থেকে দুইটা সিকিউ আসছে, রাজশাহী বোর্ডে মেবি। তো এটা একটা টাইপ, এটা একটা টাইপ। ঘনত্ব শক্তি ভাই তাহলে কোন টাইপে, এটা অ্যাকচুয়ালি এই টাইপের মধ্যেই পড়ে, বুঝছো। টি মানে দৈর্ঘ্য সংকোচন, সরি কাল দীর্ঘায়ন, এল মানে দৈর্ঘ্য সংকোচন, এম মানে ভর বৃদ্ধি। কাল দীর্ঘায়ন থেকে সবচেয়ে বেশি আসে, এবং সেই ক্ষেত্রে তোমরা অনেকেই যে জিনিসগুলো ভুল করো সেটা হলো বয়স, ওই যে বয়স বলে এত বছর ঘুরে আসে, এই জিনিসগুলো তোমরা অনেক সময় কনফিউজ পড়ে যাও। এই অধ্যায়ে আমার সিকিউ অনশোট আছে, তোমরা যদি দেখো ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। আমি সেইভাবেই করাইছি, তোমরা অনশোট ক্লাসটা যদি করে বোর্ডের কোশ্চেন গুলো যদি সলভ করো তাহলে এনাফ। আমি অনশোট ক্লাসগুলোতে বোর্ডের কোশ্চেন সলভ করাইছি, কিছু এক্সট্রা ম্যাথও করাইছি। তারপরে বলতেছি তোমরা এই কোশ্চেন গুলো মানে অনশোট ক্লাস শেষে যদি নিজে নিজে শুধু বোর্ড কোশ্চেন সলভ করো, তাহলে আশা করা যায় এখান থেকে কোনো সমস্যা হবে না সিকিউতে আর কি। তো
তো ঘনত্ব আর শক্তি কি, শক্তিও কিন্তু আমাদের আসে আইনস্টাইনের যে শক্তির এইটা আমাদের ফর্মুলা সেখান থেকে, এবং ঘনত্বটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঘনত্বটাও কিন্তু সূত্র দিতে পারে। ঘনত্বটা এক্স্যাক্টলি কই থেকে আসে, এম আর এল, এই দুটো সূত্রের কম্বিনেশন মিলে আমাদের ঘনত্ব সূত্রটা আসে। সো সেইটাও পড়ে নিবা। এবং লাস্টে থাকলো আমাদের ফটোতড়িৎক্রিয়া। ফটোতড়িৎক্রিয়া কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়েরও, বুঝছো? তো প্রথমটা যেমন ইম্পর্টেন্ট, ফটোতড়িৎক্রিয়াটা ইম্পর্টেন্ট। ফটোতড়িৎক্রিয়াটা খুবই সহজ, এটা একদম ইজি, বুঝছো? তোমরা অবশ্যই এই ফটোতড়িৎক্রিয়া করে এটার বোর্ড যে কোশ্চেন গুলো আছে সবগুলো সলভ করবা। ঘর নাম্বারে দেখবা যে বলে যে ল্যামডার মান কত হলে আমাদের তড়িৎ প্রবাহ ঘটবে বা ফটো প্রবাহ ঘটবে কিনা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে, যে ফটো প্রবাহ ঘটবে কিনা, ঘটবে কিনা। অনেক সময় এটা নিবৃত্তি বিভব দিয়ে বের করা লাগে। আবার অনেক সময় আমাদের ল্যামডা নটের মধ্যে মানে হলো আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করে, সূচন কম্পাঙ্কের সাথে কম্পেয়ার করে, কার্য অপেক্ষকের সাথে কম্পেয়ার করে কিন্তু এই জিনিসগুলো বোঝা যায়। তো তোমরা কি করবে, ফটোতড়িৎক্রিয়ার বেসিকটুকু পড়ে বোর্ড কোশ্চেন সলভ করবা। আর এই অধ্যায়ে আমার অনসর আছে, অনসরটা অবশ্যই দেখে নিবা, তাহলে একদম বেস্ট প্রিপারেশন হয়ে যাবে, বেস্ট রিভিশন হয়ে যাবে। তো তারপরে যদি আমরা দেখি পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এখানে আমাদের এই অধ্যায়ের মধ্যে তিনটা টাইপ মোট। একটা হলো পরমাণুর মডেল, সেখান থেকে আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের বেগ, এনতম কক্ষপথের শক্তির যে সূত্রগুলো আছে, তারপর আসলে ল্যামডা মানে ওই যে আমাদের রিডবার্গ ধ্রুবকের যে ইকুয়েশনটা আছে, আমরা এখান থেকে আর এন বের করা শিখবো। তারপর হলো আমরা ভি এন, তারপর আমরা ইএন বের করা শিখবো এনতম কক্ষপথে, তারপর অন ভাগ ল্যামডা। এই চারটা সূত্র অবশ্যই পড়বো, এবং এগুলোর ব্যবহারটা তোমাকে পরীক্ষাতে কিন্তু 22 সালে দেখবা মোটামুটি সবগুলো বোর্ডে পরমাণু মডেল থেকে আসে। 23 সালে আবার দেখবা মোটামুটি সবগুলো বোর্ডে তেজস্ক্রিয়তা থেকে আসে। এখন 24 সালে কি আসবে সেটা তো বলা যায় না, তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে 22 সালে সব কিন্তু প্রায় ওই পরমাণুর মডেলের কোশ্চেন গুলো আসছিল। তো তোমরা এগুলো অবশ্যই আর এন বের করা শিখবা। সেক্ষেত্রে তোমরা এই যে এই সূত্রগুলো আছে না, যেটা তোমাদের অনশট আমি নিচ্ছি, এই অধ্যায়ে কিন্তু অনশট আছে, তোমরা অনশটটা করলেই এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, একদম খুব ভালোভাবে তোমাদের রিভিশনটা শেষ হয়ে যাবে। তো এই যে সূত্রগুলো আছে পাইম স্কয়ার, এখানে হলো আমাদের 2 এপসাইলন নট এইচ, এটা আমাদের হলো জেড ভাগ এন, তারপর হোল স্কয়ার গুণন এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবা। 1 ভাগ ল্যামডা সমান হলো জে স্কয়ার আর এইচ 1 ভাগ এন লোয়ার, তারপর স্কয়ার মাইনাস 1 ভাগ এন আপার, তারপর স্কয়ার। পরমাণু মডেলের এই কয়েকটা সূত্র পড়লে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এবং এখান থেকে তোমরা ওই কিছু প্রবলেম আছে আমাদের গ্রাফ দিয়ে মানে চিত্র দিয়ে আসে, সেই চিত্রগুলো বুঝবা যে ইলেকট্রনটা কই থেকে কই আসতেছে, কই থেকে কই যাচ্ছে। তোমাকে অনেক সময় প্রশ্ন বলে যে ইলেকট্রন যে বিকিরণ হয় তখন আমাদের বলে যে সেই দৃশ্যমান হবে কিনা, তখন তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করে করতে হবে। তো এটা হলো এই টাইপ থেকে গেল। এরপর আসলে আমাদের তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তাও কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের তিনটা জিনিস ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি বলা যায় না যে কোন কোন টাইপটা থেকে আসবে। তুমি এই অধ্যায়ে দেখবা পরমাণু মডেল থেকেও বোর্ড কোশ্চেন বেশি আসে, আবার তেজস্ক্রিয়তা থেকেও আসে, আবার ভরত্বরি থেকেও আসে। তো তেজস্ক্রিয়তার ক্ষেত্রে যে সূত্রগুলো তোমাদের আমি অনশটে লিখে দিয়েছিলাম, ওই সূত্রগুলো যদি করো তাহলে তুমি বুঝবা, প্রশ্ন দেখে বুঝতে পারবা যে এটা কোন টাইপের সূত্রটা তোমাকে ইনপুট দিতে হবে আর কি। প্রশ্ন দেখেই তুমি বুঝতে পারবা। সূত্র অ্যাকচুয়ালি একটাই, কিন্তু ওইটারই তো বিভিন্ন রূপ আসে না, তো সেই রূপগুলো অবশ্যই দেখে নেবা। তেজস্ক্রিয়তার বিশেষ করে যে আমাদের যেটা আছে যে n% ক্ষয় বা n অংশ ক্ষয় বা অবশিষ্ট, সেই টাইপগুলো। তারপরে আমাদের তেজস্ক্রিয় থেকে বলো অবশিষ্ট, অবশিষ্ট পরমাণু, পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা আসতে পারে, তারপর পরমাণুর ভর আসতে পারে, অবশিষ্ট পরমাণুর ভর আসতে পারে, অবশিষ্ট পরমাণুর মোল সংখ্যা আসতে পারে, এই সবগুলো জিনিস কিন্তু আসতে পারে। এবং লাস্টে আছে আমাদের ভর ত্রুটি। এই ভর ত্রুটির আবার কিন্তু দুইটা অংশ থাকে, একটা হলো আমাদের নিউক্লিয়ার যে বিক্রিয়া আছে বিক্রিয়ার ভর ত্রুটি, আর একটা হলো আমাদের নিউক্লিয়াসের ভর ত্রুটি। তো তোমাকে দুইটাই পড়তে হবে, নিউক্লিয়াসের ভর ত্রুটি আর একটা হলো বিক্রিয়ার। আমি সংক্ষেপে লিখে দিলাম এখানে বিক্রিয়া। বিক্রিয়া নিউক্লিয়াস মানে কি, তখন আমাদের নিউক্লিয়াসের মানে আমাদের প্রোটন নিউট্রনের মোট ভর থেকে নিউক্লিয়াসের প্রকৃত ভরটা বিয়োগ করে সেখান থেকে শক্তি বের করতে হয়। আর বিক্রিয়ার যে ভর ত্রুটি আছে সেটা হলো আমাদের বিক্রিয়কের মোট ভর থেকে উৎপাদের মোট ভর বিয়োগ করে যে আমরা মাস ডিফেক্টটা পাই তা সেখান থেকে আমাদের শক্তিতে কনভার্ট করতে হয়। ওকে, তো এই দুইটা জিনিস অবশ্যই ভালো করে পড়বা। তো তোমরা যদি অনশটটা করে বোর্ড সৃজনশীলগুলো ভালোভাবে পড়ো বা নিজে নিজে করো, অবশ্যই সৃজনশীলগুলো নিজে নিজে করার চেষ্টা করবা, তাহলে তুমি তখন তোমার কোথায় কোথায় গ্যাপ আছে, এককের কোন কোন ঝামেলা আছে, সেই জিনিসগুলো বুঝতে পারবা। ওকে, তো নেক্সট আমাদের থাকলো লাস্ট অধ্যায়, সেটা হলো সেমিকন্ডাক্টর। এটাও কিন্তু ইজি, বাট যেহেতু আগের কোন অধ্যায়ের সাথে মিললে অনেকে এটাকে স্কিপ করে, তোমরা খুব সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবা। এই সেমিকন্ডাক্টর অধ্যায়ের মোট হলো দুইটা টপিক আর কি।
দেখবা আলফা বিটা, তোমরা এর মধ্যে কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর, তিন ধরনের তোমরা সার্কিট পাবা। কমন ইমিটার আর কমন বেসটা ভালো করে পড়বা, সেখান থেকে আলফা বিটা, ভোল্টেজ বিবর্ধন, তারপর হলো মানে আর কি ভোল্টেজ বিবর্ধন, তারপর ক্ষমতা লাভ, ভোল্টেজ লাভ, এই জিনিসগুলো বের করবা। এবং তারপরে তুমি দেখবে অনেকগুলো ঘর নাম্বার প্রশ্নে বলছে যে সুইচ হিসেবে এর ব্যবহার, তারপরে বিবর্ধক হিসেবে এর ব্যবহার, ঠিক আছে? এই দুইটা ব্যবহারটা তোমরা দেখে নিবা ট্রানজিস্টরের। এবং তারপর আছে একটা হলো আইসিটি পার্ট। আইসিটি পার্ট মানে কি, ওই যেখানে আমাদের একটি গেট থাকে, গেটের কথাবার্তা। সেখানে অনেক সময় দেখবা সত্য সারণী তোমাকে অ্যান্সার আসতে বলে, উদ্দীপক দেখে তোমাকে বলতে হবে এটা। অনেক সময় তোমাকে একটা সার্কিট দিয়ে দিল সমান্তরাল হলে সেটা যে অর গেট হয় সেটা তোমার বুঝতে হবে, তারপর সেটা সূত্র সারণী তোমাকে বের করতে বলে। আবার অনেক সময় তোমাকে ন্যান্ড গেট, নর গেট সেখান থেকে বের করতে হয়। তো ওই আইসিটির পার্টটাও তোমরা আইসিটিতেও যেহেতু পড়ছো, এখান থেকে তোমার এখানে তোমাদের আর কি ফিজিক্সে তোমাদের জন্য আরো ইজি লাগবে, কারণ আইসিটিতে আরো অনেক বেশি ডিটেলস আছে, বাট ফিজিক্সে যেটা আছে সেটা খুবই সহজ। তো এই হলো আমাদের সেমিকন্ডাক্টর। তো তোমার তো আমার রিকোয়েস্ট হলো তোমরা সবগুলো অধ্যায়ের ভালোভাবে প্রিপারেশন নিবা, যেহেতু ফিজিক্স পরীক্ষার আগে আমাদের ছুটি নেই। তো এখন থেকে তোমরা একটু ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করে রাখবা, আর সবগুলো অধ্যায় পড়বা। আর আমার যে অনসারগুলো আছে সেগুলো তোমরা দেখে নিবা, প্লেলিস্টে গেলে পাবা সেটা। তো অনসারগুলো দেখলে তোমার রিভিশনটা অনেক ভালোভাবে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ রসায়ন সাজেশন নিয়ে আলোচনা করব। এবং রসায়নের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন টাইপ ধরা খুবই ইজি হয়, বুঝছো? তোমাকে যে টাইপ গুলো বলে দেওয়া হবে, দেখবো পরীক্ষা দিকে ওই টাইপ গুলো থেকে প্রশ্ন আসছে। রসায়নের ক্ষেত্রে সেটা খুবই ইজি হয়। তো নেক্সট ইনশাআল্লাহ রসায়ন ফার্স্ট পেপার সাজেশন ভিডিওতে দেখা হবে। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।